না, কোনো স্টে দিল না সুপ্রিম কোর্ট। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, চাকরি বাতিলের বিষয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে অর্ডারটা করেছে সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্যের সরকার। আজকে তার একটা হিয়ারিং হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে এর অনেক পয়েন্ট রয়েছে, সেগুলো শুনতে হবে, আজকের মধ্যেই সব শোনা সম্ভব নয়, আগামী সোমবার আবারও শুনবো, তবে এর মধ্যে কোনো স্টে হচ্ছে না। ফলে দর্শক, যারা যোগ্য চাকরিজীবী তাদের যে উৎকণ্ঠা সেটা আরো কার্যত বেড়ে গেল বলবো, কারণ স্টেটাই হলো না, তারপর আবার কি হবে না হবে। দর্শক, তাহলে এবার কি বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি বলেছিলেন যে এই অর্ডারটা অবৈধ? তাহলে এবার কি বলবেন? সুপ্রিম কোর্ট তো স্টে দিল না, স্টে পর্যন্ত দিল না, তারপর যে কি করবে না করবে সেটা তো অন্য বিষয়। স্টে পর্যন্ত দিল না যে ঠিক আছে শুনবো, পরে দেখা যাবে, এখন আপাতত স্টে, এটা ঠিক নয়, এতজনের চাকরি চলে গেল, সেটাও তো দিল না, যেটা মুখ্যমন্ত্রী বলার চেষ্টা করছেন। 26,000 চাকরি বাতিল, কত লক্ষ পরিবার সমস্যায় পড়ে গেল, এই যে একটা বলার চেষ্টা হচ্ছে না, তো কোনো তো স্টে দিল না সুপ্রিম কোর্ট। তাহলে এবার কি বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রী? দর্শক, এবার তাহলে কি এটাও বলবেন নাকি যে সুপ্রিম কোর্টও বিজেপির হয়ে গেছে? বা ভাইপো কি আবার বলবেন নাকি যে সুপ্রিম কোর্টটাকেও তুলে দেওয়া উচিত, এতজনের চাকরি বাতিল, তাতেও কোনো স্টে দিল না, তাহলে ওই রকম সুপ্রিম কোর্ট রেখে লাভটা কি, তুলে দেওয়া উচিত? আবার মানে এইরকম কিছু বলবেন নাকি ভাইপো? দর্শক, কি বলবেন? আর কল্যাণ ব্যানার্জি বা কি বলবেন, যিনি গত 22 তারিখে অর্ডারটা সামনে আসার পরে বলেছিলেন যে এই অর্ডারকে চ্যালেঞ্জ জানিয়ে যদি সুপ্রিম কোর্টে যাওয়া যায় তাহলে 5 মিনিটেই স্টে হয়ে যাবে। আমি দর্শক আপনাদেরকে আজকে একবার শোনাবো কল্যাণ ব্যানার্জি ঠিক কি বলেছিলেন মিডিয়াতে অর্ডারটা সামনে আসার পরে। দর্শক শুনুন। জাজমেন্টটা যে কমপ্লিটলি ইরোনিয়াস জাজমেন্ট, কমপ্লিটলি ভুল, ত্রুটিপূর্ণ জাজমেন্ট। এই জাজমেন্ট থাকতে পারে না। কারোর বিরুদ্ধে অভিযোগ ছিল, কারোর বিরুদ্ধে অভিযোগ 75% তো অভিযোগ ছিল না। তাহলে এই কি করে হয় এই জাজমেন্ট? সবাইকার প্যানেল ক্যান্সেল। ভারতীয় জনতা পার্টি সবাইকে চাকরি খেতে চাইছে, যেখানে দেশে এত আনএমপ্লয়মেন্ট, বিজেপি চাইছে চাকরি সবাইকার কাক। বাঙালির ঘরের চাকরি যা চলে যাক যে কোনো উপায়ে, এটাতেই বিজেপি খুশি হবে। এটা সুপ্রিম কোর্টে 5 মিনিটে স্টে হবে। আর যারা যারা শিক্ষকরা কাজ করছে আমি তাদের কাছে জানাচ্ছি যে আপনারা নিশ্চিন্তে মনে থাকুন, জাজমেন্ট সম্পূর্ণ ভুল জাজমেন্ট। এই জাজমেন্ট সুপ্রিম কোর্টে ইমিডিয়েটলি স্টে হবে। গত 22 তারিখে এই কথাটা বলেছিলেন কল্যাণ ব্যানার্জি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে 5 মিনিট নয়, অনেক মিনিট আজকে হিয়ারিং হয়েছে, কিন্তু তারপরেও কেন কোনো স্টে হলো না? আপনি তো বলেছিলেন যে গেলেই একেবারে স্টে হয়ে যাবে, 5 মিনিটের মধ্যেই একেবারে স্টে হয়ে যাবে। তো 5 মিনিট তো দূরের কথা, বেশ কয়েক মিনিট আজকে হিয়ারিং হয়েছে, তারপরেও কেন স্টে দিল না সুপ্রিম কোর্ট? কেন দিল না? তার মানে নিশ্চয়ই এই অর্ডারটার মধ্যে কোনো মেরিট বুঝতে পেরেছে সুপ্রিম কোর্ট, যে মানে একেবারে হট করে মানে স্টে দেওয়া যাবে না, শুনতে হবে, সব দিক দেখতে হবে, ভাবতে হবে, তারপর একটা সিদ্ধান্তে আসা যাবে। এরকম কোনো অর্ডার নয় যে দূর এই অর্ডার চলতে পারে না, থাকতে পারে না স্টে। তার মানে এরকম কিছু মনে করেনি সুপ্রিম কোর্ট। নিশ্চয়ই এর কোনো মেরিট লক্ষ্য করেছে সুপ্রিম কোর্ট, সেই জন্যই স্টে দেয়নি। আর আপনারা বলছিলেন এর কোনো মেরিট নেই, এটা অবৈধ অর্ডার, এ গেলেই একেবারে স্টে হয়ে যাবে। কত বিজেপি চাকরি খেয়ে নিতে চাইছে, চাকরি হচ্ছে না, সেখানে এরা চাকরি খেতে চায়, এরা ধ্বংস করতে চায়, বাংলার ক্ষতি করতে চায়, কত কি হলো? সুপ্রিম কোর্ট তো কোনো স্টে দিল না। এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে টার্গেট করে কত কথা বলেছিলেন এই কল্যাণ ব্যানার্জি, তার যোগ্যতা থেকে শুরু করে কত রকম কত ব্যক্তিগত আক্রমণ করেছিলেন, কিন্তু কি হলো? আজকে এই প্রাক্তন বিচারপতি যেসব কথা বলেছিলেন আজকে সব তো সেটাই তো মিলছে। ডিভিশন বেঞ্চ তো সেটাই, সেই অর্ডারটাই করেছে, আর সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে আপনারা গেলেন সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টও তো স্টে দিল না। তার মানে ওনার কথাগুলোই তো খাটছে, ওনার কথাগুলোই তো মান্যতা পাচ্ছে। তাহলে এবার আপনারা কি বলবেন? এবার তাহলে কি ওই কথাগুলো ফেরত নেবেন? স্বীকার করবেন যে আমাদের ধারণা ভুল ছিল, ভাবনা ভুল ছিল, বা ভুল বলেছি, বা এটাও বলতে পারেন যে পলিটিক্যাল কারণে জানি এটা আইনে এটা হতে পারে না, তবুও বলেছি। এটা কি বলবেন? স্বীকার করবেন? একটু নাক্ষর দেবেন, একটু মুখশ্রী দেবেন কল্যাণ ব্যানার্জি? কই আপনার কথা মিললো? কই 5 মিনিটের স্টে মিললো? কই?
তবে দর্শক, এই খবর আমাদের কাছে খুব আনন্দের খবর নয়। আমরা অন্যান্য ক্ষেত্রে খানিকটা আনন্দ প্রকাশ করি বটে, যেমন আজকেই করেছি। সন্দেশখালীর কেসটাতে রাজ্য সরকার যে মুখ থুবড়ে পড়েছে, সেটাতে আমরা আনন্দ পেয়েছি। আনন্দ পেয়েছি এই সেন্সে যে রাজ্য সরকার চেয়েছিল সিবিআই তদন্তটাকে স্টপ করে দিতে সন্দেশখালীর বিষয়ে, সেটা পারেনি। সুপ্রিম কোর্ট তাতে স্টে দেয়নি। ফলে রাজ্য সরকারের যে ইচ্ছে সিবিআই কে স্টপ করে দিয়ে নিজেদের মতো করে তদন্ত করব বা তাদের হাতটাকে বেঁধে রাখবো, সেটা করতে পারেনি। তারা চেয়েছিল যে ভোটের মুখে বেশ খানিকটা সময় কিনে নেব, নিয়ে ভোটটাকে পার করে দেবো, সেটা পারেনি। তো সেটা সেই থাপ্পড়টাতে আমরা কিন্তু খুশি হয়েছিলাম আজকে সকালের দিকের খবরটা সুপ্রিম কোর্টে, কিন্তু এটাতে আমরা কিন্তু ততটা খুশি হতে পারছি না যতটা ওই সব ক্ষেত্রে খুশি হয়েছি বা অন্যান্য ক্ষেত্রে খুশি হয়। এই কারণে খুশি হতে পারিনি, কারণ এখানে অনেক যোগ্য চাকরিজীবীদের জীবন জড়িত। সেই জন্য স্টে হলে হয়তো তারা খানিকটা স্বস্তি পেতেন, কিন্তু আমি আবার বলছি, স্টে মানে স্বস্তির বিষয় নয় যতক্ষণ না একটা পার্মানেন্ট সমাধান হচ্ছে। কারণ এই শাসক চাইছে যোগ্যদেরকে ঢাল করে অযোগ্যদের চাকরিগুলোকে বাঁচিয়ে দিতে। কারণ তারা পরিষ্কার জানে, যদি অযোগ্যদেরকে বের করে দিই, কালকেই তো আমার বাড়িতে আমাদের লোকেদের বাড়িতে ঘেরাও করবেন, তারা টাকা ফেরত দাও, বা স্বজন যারা তারা অন্যরকম চাপ তৈরি করবেন। সুতরাং তাদের চাকরি বাঁচাতে হবে। সেই জন্য তারা চাইছে সবসময় যোগ্যদেরকে ঢাল করে চাকরিটাকে বাঁচিয়ে রাখো, সবাইকে মিশিয়ে দাও। বলবো যে আমরা আলাদা করতে পারছি না, ও সব ওএমআর সিট নষ্ট হয়ে গেছে, কি করে কি করবো, ছেড়ে দাও, এই লটটা ছেড়ে দাও, এইসব করে কোনোরকম করে এটাকে পার করার চেষ্টা করছে, নিজেদেরকে বা স্বজনদের বা ওই পুরো বিষয়টাকে বাঁচানোর চেষ্টা হচ্ছে আর কি। তো যদি এটার পার্মানেন্ট সলিউশন না হয়, যদি আলাদা না করা যায়, আজকে হয়তো স্টে হতে পারে, কিন্তু আবার আগামীকাল, পরশু, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর পরে হলেও প্রশ্ন কিন্তু আবারও উঠবে। এই প্রশ্ন কিন্তু জিয়ে থাকবে, ফলে তাদের ভবিষ্যৎ প্রশ্নের মুখেই থাকবে। তাই স্টেটা সলিউশন নয়, যারা অযোগ্য তাদেরকে বের করে দিয়ে যোগ্যদের চাকরিটাকে কন্টিনিউ করার ব্যবস্থা করাটাই হচ্ছে পার্মানেন্ট সলিউশন। এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যোগ্য চাকরিজীবীদের স্বস্তি নেই। এটা দর্শক আমি বারবার বলেছি, বলেও আসছি। তবুও স্টে হলে খানিকটা ওই বেতনটা পাওয়ার বিষয়টা এটা থাকতো, কিন্তু সেটাও তো হলো না আজকে। ফলে স্টেটা যখন হয়নি, একদিকে যখন আমরা বলছি যে দেখুন, তার মানে যারা এই অর্ডারটাকে অবৈধ, ইল্লিগাল, সুপ্রিম কোর্টে গেলে টিকবে না বলেছিলেন, তাদের কথা কিন্তু খাটেনি, এটাতে কোনো স্টে হলো না। তার মানে তারা কি ধরনের গাজোয়ারি কথা বলে থাকেন। যখন আমরা এদিকটা ভাবছি, ভেবে তাদের সমালোচনা করছি, তেমনি এদিকটাও ভাবতে হচ্ছে যে যারা উৎকণ্ঠায় ছিলেন যে কি হয় আজকে, কি হয়, তাদের উৎকণ্ঠা তো আরো বেড়ে গেল যে স্টে হয়নি, তাহলে কি হবে ভবিষ্যতে। তাদের উৎকণ্ঠা তো আরো বেড়ে গেল, আর তাদের উৎকণ্ঠা, যারা যোগ্য চাকরিজীবী, তাদের উৎকণ্ঠা বৃদ্ধি পাবে আর আমরা তাতে শান্তি পাবো, এটা তো হতে পারে না। ফলে আজকের এই সুপ্রিম কোর্টের যে অবস্থান, সুপ্রিম কোর্ট তাদের নিয়মে চলছে সেটা পরিষ্কার বুঝতে পারছি, কিন্তু অর্ডারটাতে আমরা খুব খুশি হলাম সেটাও আমরা কখনো বলতে পারি না। কারণ আমরা চাই যোগ্য চাকরিজীবী যারা, তাদের চাকরিটা বজায় থাক, তাদের চাকরিটা বহাল থাক, এটা আমরা চাইছি। তবে আজকে দর্শক বেশ কিছু প্রশ্ন ওখানে ওঠানো হয়েছে। প্রধান বিচারপতি বলেছেন যে ওখানে বলা হয়েছে যে আমরা আলাদা করে দেবো হুজুর। তো তখন বলা হয়েছে যে আপনারা আলাদা করবেন কি করে, আপনারা তো বলছেন যে ওএমআর সিট নষ্ট হয়ে গেছে, তো আপনারা আলাদা করবেন কি করে। তখন বলা হয় যে আমাদের একটা বিকল্প আছে, সেকেন্ডারি অপশন রয়েছে। আর কি সেকেন্ডারি অপশন রয়েছে সেটা কতটা বৈধ কে জানে, কিছু নাম্বার টাম্বার টুকে রাখার কথা বলা হয়েছে কিনা। তো আপনাদের কি আছে, আপনাদের ওএমআর সিট নষ্ট হয়ে গেছে, আপনারা কিসের ভিত্তিতে আলাদা করবেন, এইসব নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। আর ওখানে একটা কথা বলা হয় যে কিছু জনের অযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, তো তাদের জন্য সবার চাকরি কেন বাতিল হবে, এই প্রশ্ন যখন করা হয় মামলাকারীদের তরফ থেকে, তখন কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে যে হ্যাঁ, এটা একটা বড় অর্ডার, একটা কঠিন অর্ডার, কিন্তু অনেক সময় এই অর্ডার করতে হয়, বাধ্য হয়ে আদালতকে করতে হয়। কল্যাণ ব্যানার্জিরা যেমন কথাটা বলছিলেন
যে কিছু অযোগ্য, তার মানে সবার সবার চাকরি কেন বাতিল হয়ে যাবে, সেক্ষেত্রে প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে যে হ্যাঁ এইরকম করতে হয়, অনেক সময় বাধ্য হয়ে করতে হয় যখন কোনো উপায় থাকে না। আর ডিভিশন বেঞ্চও কিন্তু ওই কথাই বলেছে, আমরা কোনো উপায় খুঁজে পাচ্ছি না যে কি করে আলাদা করব। এই যে যোগ্য অযোগ্যদেরকে কি করে যে আমরা আলাদা করবো, সেটা তার কোনো উপায় খুঁজে পাচ্ছে না, এসএসসি বলছে না, ওরা বলছে না, কিন্তু এইসব ডকুমেন্ট, এইসব মানে অসঙ্গতি সামনে এসছে, তো কি করে আমরা আলাদা করব? তো যখন ওরা বলছেও না কারা অযোগ্য কারা যোগ্য, চলো টোটালটা বাতিল, এটা কিন্তু বলেছে ডিভিশন বেঞ্চ। কার্যত এই কথাই প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তার মুখেও কিন্তু কার্যত প্রতিফলিত হয়েছে, যে উনিও বলেছেন যে অনেক সময় এই ধরনের বড় সিদ্ধান্ত নিতে হয় যখন কোনো উপায় থাকে না, বলেছে। আজকে প্রধান বিচারপতির বেঞ্চ কিন্তু সেই কথাটা বলেছে যে এর কোনো উপায় থাকে না, যখন কোনো উপায় থাকে না তখন এটা করতে হয়। তো তারপরেও যেটা বলা হয়েছে যে আমরা এগুলো শুনবো, সব দিকটা দেখবো, অনেক পয়েন্ট রয়েছে, সেগুলো শুনতে হবে, খতিয়ে দেখতে হবে, ফলে আজকেই সেটা সম্ভব নয়, আবারও হিয়ারিংটা হবে আগামী সোমবার, আবারও হিয়ারিং। তো সোমবার আবারও হিয়ারিং হবে, সেটা কি হয় না হয় দেখতে হবে। তবে একটা কাজ আবার শাসক করে এনেছে, যোগ্য চাকরিজীবীদের সুরাহা করে আসতে পারেনি, কিন্তু নিজেদের কাজটা তারা করে এসেছে। কি জানেন দর্শক, নিজেদের যে কাজটা তারা করেছে, নিজেরা মানে নিজেরা বলতে মন্ত্রিসভা আর কি, নিজেদের মন্ত্রিসভার সদস্যরা যাতে তারা গ্রেপ্তার না হয়ে যান তার ব্যবস্থা তারা করে নিয়েছে। মমতা মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। ওই যে ডিভিশন বেঞ্চ বলেছিল না কলকাতা হাইকোর্টের, যে অতিরিক্ত পদ তৈরি করে চাকরি দেওয়ার যে বিষয়টা, সেটা তো অবৈধ, তো সেটা কে পাশ করেছিল, কারা পাশ করেছিলেন, সেই বিষয়ে তদন্ত করতে হবে, কারণ এটা হচ্ছে ইল্লিগাল। অতিরিক্ত পদ তৈরি করে নিয়োগ দেওয়া, এটা হচ্ছে ইল্লিগাল। এই ইল্লিগাল কাজের প্ল্যানিংটা কোত্থেকে হয়েছে তার তদন্ত করতে হবে, এবং প্রয়োজনে হেফাজতে নিয়ে তদন্ত করা যেতে পারে। তার মানে এটা মন্ত্রিসভার সিদ্ধান্ত ছিল। তো এখন যখন ডিভিশন বেঞ্চ বলেছে যে হেফাজতে নিয়ে তদন্ত করতে পারবে, ব্যাস ভয় ঢুকে গেছে। এখন ওটা নিয়ে বিরাট আবদার আজকে করা হয়েছে সুপ্রিম কোর্টে, যেটা বলার চেষ্টা হয়েছে যে এখন তো ভোট চলছে, যদি এই সময় মন্ত্রিসভার সবাইকে জেলেটে ঢুকিয়ে দেয় তাহলে কি করে কি হবে ভোটের মরশুমে। তো অন্ততপক্ষে যদি এটাতে স্টে দেওয়া যায়, তো এটা নিয়ে খুব তদবির করেছে। ওই মানে চাকরি হারাদের চাকরি বজার ক্ষেত্রে যতটা না জোর দিয়ে তারা তদবির করেছে, এতে আরো অনেক বেশি নাকি তদবির করেছে, যে যদি এই সময় হুজুর একটু স্টে দিয়ে দেন, কারণ তা না হলে এই ভোট চলছে, যদি এই সময় সবাই ধরে টরে জেলে ভরে দেয়, একটু বাঁচান একটু বাঁচান, এটা নিয়ে খুব তদবির করা হয়েছে। তো সেক্ষেত্রে ওই সামনের সোমবার পর্যন্ত স্টে দিয়েছে, যে এই যে অর্ডারের যে এই অংশটা যেখানে বলা হয়েছে যে এই অতিরিক্ত পদ তৈরি করে চাকরি বিষয়টা, এটাতে আমরা স্টে দিচ্ছি, এটাতে এই মুহূর্তে সিবিআই কিছু করবে না সামনের দিন পর্যন্ত, মানে নেক্সট যে ডেট আছে ততদিন পর্যন্ত, এটাতে স্টে তারা আদায় করে এনেছে নিজেদেরকে বাঁচানোর জন্য। এখন তারা কতদিন নিজেদেরকে বাঁচাতে পারেন সেটা দেখতে হবে। তবে এটুকু পরিষ্কার দর্শক, আস্তে আস্তে কিন্তু বিষয়টা সুপ্রিম কোর্টের নজরেও কিন্তু খোলাসা হয়ে যাচ্ছে। আগে যেমন এখানে হতো, হয়ে সুপ্রিম কোর্টে গিয়ে টুক করে একটা স্টে নিয়ে চলে আসতো, আর ওখানে হিয়ারিংটা হতো না, কিন্তু বিষয়টা আর ওই রকম থাকছে না। সুপ্রিম কোর্টেরও কিন্তু চোখটা খুলছে, বা চোখটাকে খোলানোর চেষ্টা হচ্ছে। তারাও আর ওই ওপর দেখে গিয়ে ও এসছে, হ্যাঁ ঠিক আছে স্টে পরে শুনবো, এরকম করে তারা কিন্তু চোখটাকে অর্ধেক বন্ধ রেখে অর্ধেক খোলা রেখে কিন্তু বিষয়টা করছে না। সুপ্রিম কোর্টও কিন্তু এবার চোখটাকে ড্যাব ড্যাব করে খুলছে, কি ব্যাপার বলতো, এত এইভাবে আসা। ফলে এটা একটা আশার জায়গা, যে সুপ্রিম কোর্ট যখন এটা এইভাবে দেখার চেষ্টা করছে যে আরো অনেক পয়েন্ট রয়েছে, সেগুলো দেখতে হবে, তার মানে কিছু একটা এবার সমাধানের রাস্তা তারা বের করে দেবে। তবে ওই যে কথাটা বলা হয়েছে না, যে এবং কিছু উদাহরণ টেনে বলা হয়েছে যে এরকম জায়গায় এরকম হয়েছিল, ওই রকম আলাদা করার কোনো উপায় খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই জন্য পুরো প্যানেল বাতিল করে দেওয়া হয়েছিল। তার মানে ওই রকম যে বাতিল করা যায় তারও একটা হুঁশিয়ারি বলবো, বা একটা বিষয় ভাবিয়ে রেখে দিয়েছে সুপ্রিম কোর্ট আজকে। কারণ ওই উদাহরণ টেনে যে এরকম এরকম হয়েছে অনেক জায়গাতে, মানে ওরকম উপায় ছিল না আলাদা করা, তখন পুরোটাকে বাতিল করে দেওয়া হয়েছে। তো এই উদাহরণও কিন্তু আজকে এসছে আলোচনাতে। ফলে এটা একটা বড় উৎকণ্ঠার বিষয় এই যোগ্য চাকরিজীবীদের কাছে। এখন তাদের জন্য সত্যি আমরা কি আর বলবো, সমব্যথী। আমরা তো চাই না যারা যোগ্য তাদের চাকরিগুলো চলে যায়, কিন্তু ওই একটাই কথা, এই 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 সরকারের যে অপদার্থতা, তার জন্য আজকে এই প্রশ্ন তৈরি হলো। আজকে তাদের জন্য আজকে এই সর্বনাশটা চলে এলো। আজকে যদি তারা প্রথম দিকেই একেবারে অযোগ্যদেরকে বাতিল করে দিয়ে যোগ্যদের চাকরিগুলোকে বজায় রাখার চেষ্টা করতো, আদালতকেও সেটা বলতো, কলকাতা হাইকোর্টকে, তাহলে এই জটিলতা তৈরি হতো না। এটা একটা বড় খারাপ একটা পদক্ষেপ রাজ্য সরকারের এবং তাদের জন্য,
আজকে এই এত যোগ্য চাকরিজীবীদের ভবিষ্যৎটা প্রশ্নের মুখে পড়ে গেল। একমাত্র দায়, এর কোনো আর অন্য কাউকে দায় ঠেলে লাভ নেই, একমাত্র দায় এই রাজ্য সরকারের এবং যারা চালাচ্ছেন সরকারটা তাদের, এবং যিনি প্রধান রয়েছেন তার। এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। আজকে তার জন্য, তাদের জন্য আজকে বিষয়টা এই জায়গাতে গড়িয়ে গেল, সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়ে গেল, জানি না শেষ পর্যন্ত কি হবে। তবে আমি আবারও বলবো শেষে যে আমরা চাই যারা যোগ্য চাকরিজীবী তাদের চাকরিগুলো বজায় থাক, তাদের চাকরিতে বহাল হওয়ার ব্যবস্থা হোক, সেটা আমরা চাইবো, কিন্তু সেটা কতদিনে হবে সেটা একটা বড় প্রশ্নের। দর্শক কি বলবেন, এই শাসকের কি করা উচিত, আর যারা যোগ্য চাকরিজীবী তাদেরই বা কি করা উচিত? তবে এটুকু বলবো, দেখা যাক সুপ্রিম কোর্ট যখন দেখছে নিশ্চয়ই একটা কিছু সমাধান হবে, কিন্তু এই শাসককে কখনো ক্ষমা করবেন না আপনারা, এই শাসককে কখনো ক্ষমা করবেন না। কত তো ফুটানি মারছিল যে হয়ে যাবে, সব ব্যবস্থা করবো, হয়েছে কি, হলো কি? কেন আপনারা এতটা উৎকণ্ঠার মধ্যে থাকবেন? যোগ্য হয়েও কেন থাকবেন? তাই এই শাসককে যতই ভুলভাল বোঝানোর চেষ্টা করুক, এই শাসককে কখনো কিন্তু আপনারা ক্ষমা করবেন না। এরপর যদি আপনাদের চাকরিটা বজায় থাকে, জানবেন সেটা কোর্টের নির্দেশে বজায় হবে, শাসকের দয়াতে নয়, কোর্টের নির্দেশে। কোর্টের বিচারে আপনাদের চাকরি বহাল হবে, তার মধ্যে শাসকের বিন্দু মাত্র কোনো ব্যাপার থাকবে না। ফলে এই শাসককে আপনারা কখনো ক্ষমা করবেন না। এই শাসকের ওই কাজকর্ম, অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য তাদের যে উদ্যোগটা ছিল, আজকে তার জন্য আপনাদের চাকরি আজ প্রশ্নের মুখে পড়ে গেল। তাই তাদেরকে ক্ষমা করা কখনোই উচিত নয়। দর্শক কি বলবেন? যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে, এবং কল্যাণ ব্যানার্জির ব্যাপারটা সম্পর্কে বিশেষ করে আপনাদের মন্তব্য দেখতে চাই। বলুন কমেন্টে যা বলার।